ওয়ার্ল্ডের অন্য কোথাও হয় না। সেই জন্য ড্যাভোসকে আপনারা বলা হয় যে মানে ডিল মেকিং এর জন্য, মানুষের সাথে মিশার জন্য, এবং একটা দেশ তার যে চেঞ্জগুলো এসছে সেটা বলার জন্য এইটার চেয়ে বড় প্ল্যাটফর্ম হয় না। ইভেন বা অন্যান্য জায়গায় যে মিটিংগুলো, যেটা অনেকটা জিও পলিটিক্যাল মিটিংগুলো হয়, তো এইখানে এটা না, এখানে সবাই আসেন এবং গ্লোবাল সেলিব্রিটিরা আসেন, গ্লোবাল সোশ্যাল লিডাররা আসেন। এটা একটা খুবই সবার জন্য একটা বড় রকমের একটা মিলন মেলা হয়। এবং এটার জন্য আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা বড় মিডিয়া তাদের একটা ড্যাভোসে একটা অফিসই আছে, সবার অফিস আছে। ফাইন্যান্সিয়াল টাইমসের আছে, ওয়াল স্ট্রিট জার্নালের আছে, নিউ ইয়র্ক টাইমসের আছে, সিএনএন এর আছে, সবার। আপনি যাকে যে দেখবেন যে ওইখানে ছোট ছোট ওরা বাড়ি ভাড়া করে নিয়ে আসছে। এবং অন্যান্য অনেক বড় বড় যারা গভর্নমেন্ট, যারা ইন্টারন্যাশনালি অনেক বেশি ট্রেডিং এগুলোর সাথে জড়িত যে সমস্ত দেশ, তারাও তাদের জন্য আপনি নিজস্ব হাউস আছে। আমরা দেখেছি যে সৌদি হাউস দেখেছি, ইন্দোনেশিয়ান দেখেছি, হ্যাঁ, অনেকগুলো। এটা একটা অনেক বাংলাদেশের জন্য এবারের সফরটা, চিফ অ্যাডভাইজারের সফরটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং আমি বলবো এটা একটা ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্টের সফর ছিল। এবং এইটার আমি পুরো ডিটেলে, মূলত আমাদের হাতে ছিল, আমরা হাজির পৌঁছেছি সেখানে 21 তারিখ, ঠিক মিড ডে বরাবর আমরা ওইখানে পৌঁছে। অ্যাকোমোডেট হয়েছে 8টার মতো ইন্টারভিউ, কিন্তু লাইন আপ ছিল হয়তো 20-25 জন। সবাই চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে একটু ইন্টারভিউ নেবেন। তা আমি বলছি যে আমাদের কি কি মিটিং হলো সেগুলোর উপরে আমি বলছি। প্রথম যে মিটিংটা, প্রথম সেটা ছিল হচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ন্যাশন, ইউরোপের রিচেস্ট ন্যাশন। এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর, এটা নয়, এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি। এটা ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনূসের সাথে মিট করতে চেয়েছিলেন, এবং যে সাথেই এবার এই মিটিংটা সেট আপ হয়েছে। এবং এটা একটা খুব বড় মিটিং ছিল, এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং। ফ্রুটফুল ইন এ সেন্স যে ওলাফ শোলজ, যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। তো জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। প্রফেসর ইউনূসের লিডারশিপে উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, প্রেস করেছেন, এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন। এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, যারা পলিসি মেকিংয়ে যারা আছেন অফিসিয়ালের সাথে কথা বলবে। এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ শোলজের নিজেও বাংলাদেশকে ইনভাইট করেছেন। হ্যামবুর্গে একটা ওদের খুব পুরনো একটা এবং খুব প্রেস্টিজিয়াস একটা বিজনেস মিটিং হয় প্রতি বছর হ্যামবুর্গে। সেইখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনকে ইনভাইট করা হয়েছে, এবং আমরা সম্ভবত কোনো বিজনেস ডেলিগেশন ওইখানে যাবে। তো ওই মিটিংয়ের পরের দিনই যেটা হয়েছে যে ওলাফ শোলজের মন্ত্রিসভার ওয়ান অফ দ্য পাওয়ারফুল মিনিস্টার ওটগান স্মিথ, উনি এসেছিলেন একই ধারাবাহিকতায় প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে, এবং একই মিটিংয়ে এগেন তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের সম্পর্কে আরও ডিটেল আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূস, আপনি জানেন যে আমাদের একটা বড় কাজ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হলে যেই টাকা, যেই মানি, যেই বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমি নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে, এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যেদিকে এগোচ্ছে। এবং বাংলাদেশের রিফর্ম বোধ ওলাফ শোলজের সাথে এবং
ওলগা স্মিথের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে। বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো নিয়েছেন সেগুলো, এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি, সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। এখানে বাংলাদেশের পরিস্থিতি ছাড়াও গ্লোবাল পরিস্থিতি, এবং তারা বাংলাদেশের উনি অকুণ্ঠ সাপোর্ট দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে। এবং এরপরে আলাপ হয়েছে সুইস একজন মিনিস্টার, তার সাথেও খুব ভালো স্টোলেন মানি নিয়ে আলাপ হয়েছে। যে আপনি জানেন সুইজারল্যান্ডে তো অনেক যেগুলো সাইফন অফ মানি, যেগুলো মানি পাচার হয়ে যায়, তার একটা অংশ সুইজারল্যান্ডেও যায়। হ্যাঁ, তো সেই জন্য সুইজারল্যান্ডের সাথেও আমাদের একটা বিস্তারিত আলাপ হয়েছে, এবং উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে আসবেন। সুইজারল্যান্ডের মিনিস্টার ইগনাসিও কারাস, উনি বলেছেন যে উনি বাংলাদেশে আসবেন। উনি অনেক আগে 10-15 বছর আগে বাংলাদেশে এসেছিলেন। এবং এই চারজনের সাথেই বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্ট, বাংলাদেশ যে এখন ওপেন ফর বিজনেস, এবং বাংলাদেশ যেন এই ইনভেস্টমেন্টের যে একটা সুবর্ণ সুযোগ অপরচুনিটি তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, সেটা জানানো হয়েছে। এবং তাদের এমডি ছিলেন, এবং উনি পুরো ইউরোপে খুবই সুনামধন্য একজন ব্যক্তিত্ব। ক্রিস্টিন ল্যাগার্ডের সাথে আলাপেও সেই স্টোলেন মানি আমরা কিভাবে রিকভার করতে পারি, উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে উনি আইএমএফকে এখানে কাজে লাগাতে পরামর্শ দিলেন। এবং দেখা গেল যে উনি বাংলাদেশের অনেক কিছু জানেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে ওনার সাথে খুব খোলামেলা আলাপ হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে আসিয়ান কান্ট্রির সাথে একটা এনগেজমেন্ট। আসিয়ান জানেন উনি প্রফেসর ইউনুস আসিয়ান ফোরামে, এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল, কিন্তু ওনারা প্রফেসর ইউনুসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন, কথা বলেন। এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া, তা আমরাও আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পিপল টু পিপল এনগেজমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা বড় একটা বাজার উন্মুক্ত হয়। এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না। তা আসিয়ানের সাথে যেটা হয়েছে যে আনোয়ার ইব্রাহিম ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওনার সাথে মিটিং হয়েছে। সাথে ছিলেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার সাথে প্রায় 1 ঘন্টা একটা বড় মিটিং হয়েছে। থাইল্যান্ডে আপনি জানেন খুবই ইয়াং একটা প্রাইম মিনিস্টার, আগে থাকসিন সিনাওয়াত্রা ছিল তার মেয়ে, এবং খুবই উনি উৎসাহ দেখে এবং অনেকগুলো বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের শিপিং কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। আমরা এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছি, তারপরে আমি আপনাদেরকে জানিয়েছি। এবং রোহিঙ্গা ক্রাইসিস, আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে মায়ানমার হচ্ছে আসিয়ানের একটা মেম্বার, এবং আসিয়ানের একটা ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে। তো আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে। এটার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে। এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে, এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। এটা স্টিডিলি রোহিঙ্গা পপুলেশন এখানে যারা ছিল প্রায় অনেকেই বাংলাদেশে এসে পড়ছেন, এবং এই পুরো বার্ডেনটা আমাদের উপরে নিতে হচ্ছে। তো আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তো যথেষ্ট করছে, আমরা ইন্টারন্যাশনাল আসিয়ান কান্ট্রিগুলোকেও চাচ্ছি যে যারা যাতে এখানে ভূমিকা পালন করে। প্রফেসর ইউনুস আপনি জানেন উনি এসেই একটা মুভ নিয়েছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এই বছরই হবে, আমরা আশা করছি সেপ্টেম্বর নাগাদ হতে পারে। এবং এটার ভেন্যুটা এখনো ঠিক হয়নি, বাট ভেন্যু ঠিক হলে যেটা হবে যে ইউএন এখানে কো হোস্ট, ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করবে, আমরা সবাইকে রাখছি। 170টার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি। তো এই বিষয়ে আলাপ হয়েছে, ওনারা সমর্থন জানিয়েছেন এই কনফারেন্সের প্রতি। থাই প্রাইম মিনিস্টারের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে, এবং আমরা আশা করছি যে থাই প্রাইম মিনিস্টার এই সময় বাংলাদেশের সাথে সম্পর্ক আরও উন্নত হবে।
এবং এদেশে এবং আরেকটা মিটিংয়ে ভিয়েতনামের প্রাইম মিনিস্টারও ছিলেন, তার সাথে একটু কথাবার্তা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো ছিল যে আসিয়ানে যাতে বাংলাদেশ মেম্বার হতে পারে। আপনি জানেন যে এখন যে আসিয়ানের যে মেম্বার কারা কারা হতে পারে সেই ব্যাপারে ওরা একটা ম্যাপ দিয়েছে, সেই ম্যাপে বাংলাদেশ নেই। কিন্তু আমরা মনে করি যে আমরা যদি প্রফেসর ইউনূস যদি কন্টিনিউয়াসলি উনি এটা নিয়ে কথা বলছেন, তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন এবং আমাদের কেসটা আমরা তাদের কাছে প্রেস করছি, তো আশা করছি যে আসিয়ানের দুয়ার আমাদের জন্য মুক্ত হবে এবং অলরেডি আমরা তাদের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে যাচ্ছি। জন্য ইস্তিমুরের প্রেসিডেন্ট যিনি বাংলাদেশে কিছুদিন এসেছিলেন, ওনারাও আসিয়ানের মেম্বার হচ্ছেন। তো ওই ইস্তিমুরের প্রেসিডেন্ট হোসেন আহমদ সোরটার সাথে একটু মিটিং হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে ইউএন এজেন্সিগুলোর সাথে একটা বড় ইউএন এজেন্সি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা বড় একটা অনেকগুলো মিটিং হয়েছে। আপনি জানেন ইউএন বাংলাদেশের অনেক ডেভেলপমেন্টের অনেক বিষয়ে ইউএন সম্পর্কিত, এবং সেই আলোকে আপনি ফলকার ট্যুর যে ইউএনের হিউম্যান রাইটসের হাই কমিশনার চিফ, ওনার সাথে একটা মিটিং হয়েছে। উনি জেনেভা থেকে আসছেন জাস্ট প্রফেসর ইউনূসের সাথে দেখা করার জন্য। উনি জেনেভা থেকে ফ্লাই করে এসছেন। তো ফলকার ট্যুরের সাথে মূল মিটিংটা ছিল যে আপনি জানেন জুলাই অগাস্টে যেই ভয়ানক অ্যাট্রোসিটি হলো, সেই অ্যাট্রোসিটিসগুলো ইউএন তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। তো আশা করা হচ্ছে যে ইউএন আমাদের কাছে খুব শীঘ্রই তাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা দিবে, এবং এই রিপোর্ট এই ইউএন ইনভেস্টিগেশনটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এখানে কারো কোনো ইনফ্লুয়েন্স নাই। তারা একটা বড় রিপোর্ট আমাদের কাছে সাবমিট করবে এবং জেনেভা থেকে সিমালটেনিয়াসলি ওরা জেনেভা থেকে ওইটা একটা পাবলিশ করবে। আমরা আশা করছি যে এটা আমাদের কাছে আসা মাত্রই এবং ইউএন এটা পাবলিশ করার পরই আমরা এটা সবার কাছে জানাতে পারবো। আর ইউএন ডাব্লিউটিও চিফের সাথে এনগোজি ইউএলা ওনার সাথে ডক্টর এনগোজির সাথে কথা হয়েছে, এবং ডক্টর এনগোজি খুব দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানিয়েছেন। একটা হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যে বাংলাদেশ খুব দ্রুত খুব শীঘ্রই এলডিসি কান্ট্রি থেকে একটা গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে। তো এই এলডিসিতে গ্র্যাজুয়েশন হলে একটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে এক ধরনের ট্যারিফ রিলেটেড কিছু সমস্যা হতে পারে। অনেক দেশে আমরা যেমন ইউরোপিয়ান ইউনিয়নে এক ধরনের ডিউটি ফ্রি এক্সেস পাই, তো সেই জায়গাটা একটু কিছুটা হলেও অ্যাফেক্টেড হতে পারে। তো সেই জায়গাটা চিন্তা করে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে যে কিভাবে গ্র্যাজুয়েশনটা করা যায়, এটাকে এখনই করতে হবে নাকি আমরা একটু ডিলে করব, এই পুরো সিনারিওগুলো চিন্তা করা হচ্ছে এবং এটা নিয়ে একটা ভালোভাবে কাজ হচ্ছে ক্যাবিনেটের তরফ থেকে। তো ডক্টর এনগোজি বলেছেন যে বাংলাদেশের যাতে ডাব্লিউটিওতে এলডিসি ঠিক না, ওনার চালাচাম উন্ডারা এগুলো করছেন। হ্যাঁ, ওনাদের এটা তো মানে উনি প্রতিবার আসলে ওনারা এগুলো বলেন, এটা বলে যদি ওনারা একটু মনে মনে সুখ পান, একটু সুখ পেতে দেন, শুয়ে ওনারা সুখ পাচ্ছেন, নিজে নিজে নিজের পিঠটা একটু চুলকাচ্ছেন। আমি করবো একটা প্রশ্ন করবো, যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে। তো এটা আমরা আমাদের সর্বোচ্চ এফার্ট দিয়ে এই কাজটা আমরা করছি, ইন্টারিম গভর্নমেন্ট করছে। শহীদ ভাই, আমি রুমেন ৭১ টিভিতে কাজ করি। আশিক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, উনি ইউএসএ এখন আছেন। উনি আসলে উনি একটা প্রেস কনফারেন্স করবেন, আপনার ডিটেল ওনাকে কোশ্চেন করতে পারবেন। অলরেডি আমরা কিছুটা ডিটেল আপনারা জানিয়েছি এবং আজকে আমরা একটা স্টেটমেন্টও দিয়েছি ওনার বরাত দিয়ে। আমাদের যে হোয়াটসঅ্যাপ পেজে সেটা স্টেটমেন্টটা আছে, আমি আপনাকে অনুরোধ করব আপনি এটা একটু পড়ে নেবেন। আর বাকিটা আপনার যদি আরও কোশ্চেন থাকে, উনি তো আসছেন, আসলে আমরা ওনাকে বলেছি উনি একটা বড় প্রেস কনফারেন্স করবেন, ওনাকে জিজ্ঞেস করবেন পুরো ফার্দার ডিটেলস নিয়ে। থ্যাংক ইউ ভাই। আপনি জানেন যে রোহিঙ্গাদের রাখাইন স্টেটে একটা বড় রকমের মানবিক বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে। এটা ওদের রাখাইন স্টেটের মেইন যে রেবেল গ্রুপ আরাকান আর্মির সাথে মায়ানমার আর্মির একটা বড় রকমের ক্ল্যাশ হচ্ছে, এবং
আরাকান আর্মি এফেক্টিভলি অনেক বড় একটা টেরিটরি, কেউ বলে 70%, কেউ বলে 80% রাখাইন স্টেটের খালি রাজধানীতে ছাড়া বড় বড় অংশ ওদের দখলে চলে গেছে। ওইটার থেকে যে এই মানবিক একটা বিপর্যয় তৈরি হচ্ছে সেইটার কারণে 70,000 মতো, সেটা আমরা ধারণা করছি পুরোটা এবছরই আসছে।